বোঝা না যায় যে কোন স্পিসিসটা তোমার ইনফেক্ট করেছে, সেটা যদি বুঝতে না পারা যায়, সেক্ষেত্রে প্রোব টেকনোলজি ব্যবহার করা হয়। চারটে স্পিসিসের স্পেসিফিক রিপোর্ট আর ডিএনএ সেক্ষেত্রে ইউজ করা হবে। কেমন, তারা ওই স্যাম্পল ডিএনএটা হাইব্রিডাইজ করবে, তার মানে সেই স্পিসিসটা ওখানে আছে, তাই তো অঙ্কিতা বা প্রতীক্ষা? বুঝতে পারছো প্রতীক্ষা? লাইনটা ডিস্টার্ব করছে। হ্যালো স্বর্ণালী, হ্যাঁ হ্যালো স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যালো। এই শুনতে পাচ্ছিস তোরা? মানে বুঝতে পারছি না, কোনো রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে প্রোব টেকনোলজিটা তোরা বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ইয়েস স্যার। বেশ বেশ বেশ, ঠিক আছে। তো এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস, এই জায়গাটা একটু ভালো করে পড়তে হবে। এখান থেকে একটা 3 মার্কসের কোশ্চেন আসতে পারে, যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস অফ প্রোব টেকনোলজি, ঠিক আছে। মেনলি তোমার এর পয়েন্টটা মনে রাখতে হবে যে আমাদের এই প্যারাসাইটিক ডায়াগনোসিসের ক্ষেত্রে ল্যাবরেটরি টেস্ট বিভিন্ন ধরনের, বিশেষ করে মাইক্রোস্কোপিক বা সেরোলজিক্যাল টেস্ট, এইগুলোই মেনলি ব্যবহার করা হয়ে থাকে। আর এই প্রোব টেকনোলজিটা লাস্ট রিসর্ট। আর এখানে বলা হচ্ছে ইনহারেন্ট ডিসঅ্যাডভান্টেজ অফ নিউক্লিক অ্যাসিড বেড অ্যানালিসিস is that isolates containing variant DNA sequences may be missed even though the sequence is not associated with virulence, ঠিক আছে। সো এখানে রিঅ্যাকশন গুলো নন স্পেসিফিক হয়ে যায়, এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ, এটা বলতে চাইছে, ঠিক আছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে বলতে চাইছে এখানে দেখো, when direct microscopy is sufficient for parasite detection and species identification by morphology and level of parasite is sufficiently high, then nucleic acid based technology is not advantageous except for processing a large number of specimens when an automated assay, ঠিক আছে। তার মানে যখন মরফোলজিক্যালি আইডেন্টিফাই করা যাবে স্পিসিসটাকে, তখন কিন্তু এই প্রোব বেস টেকনোলজিটা খুব একটা সুইটেবল নয়, যদি যদি না আমাকে লার্জ নাম্বার অফ স্যাম্পলস হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, ধরা যাক একই দিনে অন্তত 500 খানা স্যাম্পেল তোমাকে টেস্ট করতে হচ্ছে, তখন তুমি একটা অটোমেটেড সিস্টেমের মধ্যে প্রোব টেকনোলজিটা ইউজ করলে সেক্ষেত্রে হতে পারে। কিন্তু যদি তোমাকে দিনে 10টা স্যাম্পেল অ্যানালিসিস করতে হয়, তাহলে সেই স্যাম্পেল গুলো তুমি ইজিলি মাইক্রোস্কোপিক্যালি ডায়াগনোসিস করে বলে দিতে পারবে যে এটা কোন প্যারাসাইট। কেমন, তো এই এই কয়েকটা ব্যাপার আছে, এগুলো একটু বুঝে শুনে নিজেদের মতন করে পয়েন্ট করে নেবে। এইটা কিন্তু কোশ্চেন একটা আসতে পারে, ঠিক আছে। আর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস এর মধ্যে আমি ওইগুলো লিখেছি যেটা বললাম, যে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, ভাইব্যাক্স, ম্যালেরি অ্যান্ড ওভেলি। হ্যাঁ, এই 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 চারটে ধরো, এই চারটে তো ইনফেক্ট করে, এর মধ্যে কোনটা হয়েছে, কোন ইনফেকশনটা হয়েছে, সেটা খুব তাড়াতাড়ি করে বোঝার জন্য কিন্তু এই প্রোব টেকনোলজিটা একটু ইউজফুল হতে পারে। কেমন, তো এই একই রকম ভাবে লিশম্যানিয়াসিস, ট্রিপ্যানোসোমিয়াসিস এইসবের ক্ষেত্রেও কিন্তু প্রোব টেকনোলজিটা ব্যবহার করা হয়। তো যাই হোক, এইটা আমাদের প্রোব টেকনোলজির একটা বেসিক পড়া হলো। কিন্তু তোরা যেহেতু প্যারাসাইটোলজি স্পেশালিস্ট স্টুডেন্ট, তোদেরকে কিন্তু এই অনেকেই কোভিড-19 টেস্ট সম্বন্ধে কিন্তু জানতে চাইতে পারে। এবং কোভিড-19 এই যে ডায়াগনস্টিক টেস্ট, এই ডায়াগনস্টিক টেস্টটা কিন্তু একটা প্রোব টেকনোলজির এক্সাম্পল, ঠিক আছে। এখানে তাহলে কি করা হচ্ছে না, এখানে রিয়েল টাইম পিসিআর করা হচ্ছে, ঠিক আছে। রিয়েল টাইম পিসিআর এ কি হয় না, এখানে তোমার একটা ভাইরাল আরএনএ বা ভাইরাল আরএনএ যদি নাও হয়, মানে ইন জেনারেল আমি রিয়েল টাইম পিসিআর এর কথা বলছি, সাধারণত এখানে শুরুটা করা হয় আরএনএ দিয়ে, ঠিক আছে। মানে স্যাম্পেলটা হয় আরএনএ এবং তার স্পেসিফিক
প্রাইমার আমার হাতে রয়েছে, আমি আরএনএ এর মধ্যে কোন জায়গাটা তুলতে চাইছি তার স্পেসিফিক প্রাইমার আমার কাছে রয়েছে। তাহলে সেই আরএনএটা থেকে প্রথমে রিভার্স ট্রান্সক্রিপশন করে কি করবে না একটা ডিএনএ তৈরি হবে, ঠিক আছে। তারপর সেই ডিএনএটা নর্মাল পিসিআর এর মাধ্যমে অ্যাম্প্লিফিকেশন হবে, ঠিক আছে। এবং এটাকে রিয়েল টাইম কেন বলা হচ্ছে না, উইথ টাইম কতটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ তৈরি হচ্ছে সেইটা কিন্তু ডাইরেক্টলি মনিটর করা হতে থাকে এবং কম্পিউটারে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আসতে থাকে, ঠিক আছে। সেই জন্য এটার নাম হচ্ছে রিয়েল টাইম পিসিআর। এখানে কি করা হচ্ছে না, রিয়েল টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশনে এখানে তোমার ভাইরাস আরএনএটাকে কিন্তু স্যাম্পল হিসেবে নেওয়া হচ্ছে। ভাইরাস আরএনএটা আসছে কোত্থেকে না, আমাদের ওই ব্রঙ্কো অ্যালভিউলার ল্যাভেজ বলা হচ্ছে বা ন্যাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব, যেটা কালেক্ট করে, তোরা টিভিতে দেখেছিস। হ্যাঁ, এই তোরা কেউ টেস্ট করেছিস দীপ? না স্যার। স্বর্ণালী, তোরা দেখেছিস তো টেস্টটা? হ্যাঁ স্যার দেখেছি, হ্যাঁ, টেস্ট করিনি। মানে হ্যাঁ তোরা তো দেখেছিস, মানে ওই স্যাম্পল কালেক্ট করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই স্যাম্পলটা অ্যাকচুয়ালি নিয়ে গিয়ে ল্যাবরেটরিতে, হ্যাঁ ওই স্যাম্পলটা ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে ওটাকে ওখান থেকে আরএনএটা আইসোলেট করা হয়, ঠিক আছে। এবার এই আরএনএটা এগেনস্টে আমরা 4টে ওদের প্রোব রয়েছে, ঠিক আছে। কি কি সেই 4টে প্রোব? এই যে 4টে ওখানে প্রোব রয়েছে। একটা নাম বলা হচ্ছে আরডিআরপি, মানে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। মানে এই যে সার্স-CoV-2 ভাইরাসটা, সেই ভাইরাসের যে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ তার যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটাকে টার্গেট করা হয়ে থাকে। এটা স্পিসিস স্পেসিফিক একদম। আচ্ছা, অথবা কি কি হয় না, স্ট্রাকচারাল প্রোটিন আছে, তাহলে এই প্রোটিনের যে জেনেটিক সিকোয়েন্স সেটাকে টার্গেট করা হয়। আরেকটা কি করা হয় না, প্রোটিন এন, এটা একটা স্ট্রাকচারাল প্রোটিন। এটা কি না, নিউক্লিওক্যাপসিডের প্রোটিন। নিউক্লিওক্যাপসিড মানে কি না, একটা স্ট্রাকচারাল প্রোটিন, এদের তো নিউক্লিয়াস নেই। এই স্ট্রাকচারাল প্রোটিনটা কি করে, ওই জেনেটিক ম্যাটেরিয়ালের সঙ্গে তোমার কম্বিনেশন করে, জেনেটিক ম্যাটেরিয়ালের সঙ্গে বাইন্ড করে, এটা একটা জাস্ট স্ট্রাকচার, মানে যাতে ম্যাটেরিয়ালটা নষ্ট না হয়ে যায়, এই আরএনএ মলিকিউলের সঙ্গে এটা বাইন্ড করে বসে থাকে, এবং এটাকে নিউক্লিওক্যাপসিড বলা হয়, ঠিক আছে। এই নিউক্লিওক্যাপসিডের প্রোটিনটার নাম দেওয়া হয়েছে এন। এই এন প্রোটিনের সিকোয়েন্সটাকে টার্গেট করা হয়, অথবা ওয়ারএফ1 এবি, ঠিক আছে, ওপেন রিডিং ফ্রেম 1A and 1B, ঠিক আছে। এই 4টে টার্গেট সিকোয়েন্স রয়েছে। এই 4টে টার্গেট সিকোয়েন্সের এগেইনস্টে প্রাইমার রয়েছে। তাহলে সেই প্রাইমার গুলো কি করবে না, ওই যে ভাইরাল আরএনএটা, সেই ভাইরাল আরএনএর সঙ্গে এরা বাইন্ড করবে এবং সেখানটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ রিঅ্যাকশনটা প্রথম হবে। হয়ে পরে কি হবে না, ডিএনএ তৈরি হবে, ঠিক আছে। এই 4টে সিকোয়েন্সই কি একই টিউবে হবে না, এই 4টের আলাদা আলাদা প্রাইমার, এবং এই প্রাইমার গুলো 4টে আলাদা আলাদা টিউবে আলাদা আলাদা হবে কেমন দিয়ে। এবার মানে যে কোনো একটা কিন্তু রিঅ্যাকশন পজিটিভ আসতে পারে, ঠিক আছে, এই 4টের মধ্যে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই এনটা, এই প্রসঙ্গে বলে রাখি, এই এনটা কিন্তু খুব নন স্পেসিফিক, কারণ এই ভাইরাল ক্যাপসিড প্রোটিনটা অন্যান্য তোমার যে করোনা ভাইরাস গুলো রয়েছে, শুধুমাত্র সার্স-CoV-2 এটাই আমাদের কোভিড-19 এর রেসপন্সিবল ভাইরাস। কিন্তু অন্যান্য যে সমস্ত করোনা ভাইরাস রয়েছে তাদেরও কিন্তু এই এন প্রোটিনটার সিকোয়েন্স মোটামুটি ভাবে একই, ঠিক আছে, খুব সিমিলারিটি রয়েছে। সেই জন্য এনটা খুব নন স্পেসিফিক, কিন্তু এনটার আবার অ্যাভেলেবিলিটি অনেক বেশি।
ঠিক আছে, মানে সেন্সিটিভ খুব, এনটা খুব কম পরিমাণে, এনের আরএনএ যদি খুব কম পরিমাণে হলেও থাকবে, হ্যাঁ, এবং তাহলে করোনা ভাইরাস যে প্রেজেন্ট সেটুকু অন্তত বোঝা যাবে এই এনটাকে যদি আমরা ডিটেক্ট করি। ঠিক আছে, তো এরকম ভাবে এটা ডিপেন্ড করে। তো এই চারটে টার্গেট আলাদা আলাদা ভাবে স্টাডি করা হলো। কিভাবে স্টাডি করা হলো না, আরটিপিসিআর ফার্স্ট স্টেপ কি না, আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ রিঅ্যাকশন দিয়ে। ঠিক আছে, এবার সেই যে ডিএনএটা তৈরি হলো, সেই ডিএনএটা এবার নর্মাল পিসিআর হয়ে সেটা তোমার অ্যাম্প্লিফিকেশন হতে থাকবে। এবার কত ডুপ্লেক্স ফরমেশন হলো, কতটা পরিমাণ ডিএনএ ডুপ্লেক্স ফরমেশন হচ্ছে, সেটা কিন্তু তোমার ওই ডাইরেক্টলি ওই টিউবের মধ্যেই ডায়াগনোসিস করা যায়। হ্যাঁ, এবং এটাকে তোমার একটা মনিটরের মাধ্যমে দেখানো হয়, একদম গ্রাফিক্যালি প্রেজেন্ট করে দেওয়া হয় যে উইথ টাইম ডিএনএ ডুপ্লেক্স ফরমেশন হচ্ছে। যদি ডিএনএ ডুপ্লেক্স ফরমেশনটা না হয়, তার মানে কি হলো না, ওই পার্টিকুলার স্যাম্পেলের মধ্যে এই পার্টিকুলার প্রোটিনটা নেই। ঠিক আছে, বা এই পার্টিকুলার প্রোটিনের রেসপন্সিবল যদি থাকে, তাহলে পরেই আমরা পজিটিভ গ্রাফ পাবো। ঠিক আছে, তার মানে এই চারটের যে কোনো একটা অন্তত পাবোই যদি তোমার SARS-CoV-2 পজিটিভ হয় কোনো স্যাম্পল। ঠিক আছে, এইভাবেই তাহলে আরটিপিসিআর করে তোমার এগুলো ব্যবহার করা হয়ে থাকে, ডায়াগনোসিস করা হয়ে থাকে। আর এই আরটিপিসিআর পাওয়া যায় এই আলাদা আলাদা যে তোমাকে বললাম যে প্রোব চারটে ব্যবহার করা হয়েছে, এর জন্য আলাদা কিট পাওয়া যায়, এবং কোনো কিটটাই কিন্তু 100% এফেক্টিভ বলা যাচ্ছে না। এদের এফিসিয়েন্সি বা সেন্সিটিভিটি ডিপেন্ড করে, ভ্যারি করে, 70 to 95% মতন এদের সেন্সিটিভিটি পাওয়া যায়। ঠিক আছে, এবার এই কেন এরকম হচ্ছে তার জন্য 100% কেন নয়, তার জন্য বিভিন্ন ফ্যাক্টর এখানে কাজ করে। ঠিক আছে, তো এই যে তোমার টেকনিক, এই টেকনিকের জন্য যেমন হয় যে কোনো টেকনিকে কিছু ফলস রেজাল্ট আসে। ঠিক আছে, তাহলে এই টেকনিকটা ভালো করে পড়ে রাখবে, টেকনিকটা থেকে শর্ট কোশ্চেন আসবে। আচ্ছা, এই ফলস নেগেটিভ রেজাল্ট, এই নেগেটিভ রেজাল্টটা কেন হচ্ছে, সেটা হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। ঠিক আছে, তা প্রথম কারণটা কি না, আমরা জানি এখন একটা মিউট্যান্ট ভ্যারাইটি বেরিয়ে এসছে। কেমন, তাহলে এই মিউটেশনস ইন ভাইরাস জিনোম ক্যান রেন্ডার দ্য প্রোবস এন্ড প্রাইমার্স অবসোলেট। যে প্রোব এবং প্রাইমার গুলো আমরা এতদিন ইউজ করছিলাম, সেগুলো কিন্তু অবসোলেট হয়ে যেতে পারে ডিউ টু মিউটেশনস, এবং সেক্ষেত্রে ফলস নেগেটিভ রেজাল্টস আসবে, মানে পজিটিভ যে ব্যক্তি তারও কিন্তু নেগেটিভ রেজাল্ট আসবে, কারণ প্রাইমারটা অবসোলেট হয়ে গেছে ডিউ টু মিউটেশন। টু ডেট, বাট উইদাউট ইমপ্লিকেশনস ফর আরটিপিসিআর ডিটেকশন। আরটিপিসিআর ডিটেকশনের জন্য আমরা যে সমস্ত প্রোবগুলো ব্যবহার করে থাকি, তার জায়গাতে কোনো মিউটেশন এখনো পর্যন্ত হয়নি, যে কারণে আমরা ডিটেকশনটা করতে পারছি। ঠিক আছে, আচ্ছা, এছাড়া আর কি ফলস নেগেটিভ রেজাল্ট আসতে পারে না, মিসম্যাচ বিটুইন প্রাইমার্স এন্ড প্রোবস ক্যান অলসো লিড টু ফলস নেগেটিভ রেজাল্টস। ঠিক আছে, প্রাইমার আর প্রোবের মধ্যে যদি মিসম্যাচ হয়, অবশ্যই তাহলে ফলস নেগেটিভ রেজাল্ট আসবে। এরকম কালেকশন স্যাম্পল হ্যান্ডলিং, এটা একটা বিশাল বড় ফ্যাক্টর। এবং সব যে কোনো পলিমার, এই দুটো সোয়াবের কথা বলা হয়েছে, এই দুটো মোস্ট এফিশিয়েন্ট বা মোস্ট সেন্সিটিভ, এই দুটো সোয়াব ইউজ করলে ভাইরাসটা ঠিকঠাক থাকে, আদারওয়াইজ নষ্ট হয়ে যায়, তাকে পাওয়া যায় না। আর অনেক ক্ষেত্রে কিছু কিছু পেশেন্টের ভাইরাল লোড কম থাকে, তাদের ভাইরাসের সংখ্যাটা তাদের শরীরে বা সোয়াবের মধ্যে কম থাকে, কন্ডিশনসটা মাইল্ড, সেক্ষেত্রে কিন্তু তোমার ফলস নেগেটিভ রেজাল্ট আসবে। আবার individuals with more severe clinical conditions have greater elimination of virus, যাদের ক্লিনিক্যাল কন্ডিশনটা খুব সিভিয়ার, তাদের কিন্তু
অ্যান্টিবডি প্রচুর পরিমাণে কাজ করছে এবং ভাইরাসটাকে তারা এলিমিনেট করার চেষ্টা করছে, এবং তখনও কিন্তু মানে সিমটম শুরু হওয়ার 3 দিন আগে যদি স্যাম্পল কালেক্ট করা হয়, 3 দিনের আগে, সিমটমটা শুরু হয়নি তার ঠিক 3 দিন আগে যদি স্যাম্পল কালেক্ট করা হয় তাহলে কিন্তু আমরা নেগেটিভ রেজাল্ট পাবো। ঠিক আছে, আবার অনেক পরের দিকে মানে এই এলিমিনেশনের কাজটা চলতে থাকে আপ টু 6 উইকস বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এই এই যে সিমটম শুরু হওয়ার পরের দিকেও যদি আমরা 7th ডে লেট ম্যাটেরিয়াল কালেকশন মানে আফটার 7th ডে যদি আমরা কালেক্ট করি তখনও কিন্তু ফলস নেগেটিভ রেজাল্ট আসতে পারে, কারণ ভাইরাল লোডটা ততক্ষণে তার কমে গেছে। তার মানে ওই যে 3টে দিন সিমটম শুরু হওয়ার পরে ওই যে 3-4টে দিন, এইগুলো কিন্তু খুব ক্রুশিয়াল ফর পজিটিভ রেজাল্টস। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু রেজাল্ট নেগেটিভ এসে যেতে পারে। আর এই কালেকশন টেকনিকের কথা তো বললাম, এইগুলোই মেনলি তোমার ফলস নেগেটিভ হওয়ার পেছনে কারণ। আর এই সঙ্গে সঙ্গে কয়েকটা কথা এখানে বলা রয়েছে, জেনেটিক ম্যাটেরিয়াল ইন ইউরিন অর ফিজিক্যাল ম্যাটার, হ্যাঁ, এগুলো কিন্তু তোমার পরিমাণটা খুব কম থাকে ভাইরাসের এখানে, মানে নট ডিটেক্টেবল এমন এমন একটা অ্যামাউন্টে থাকে। সো অনেক সময়তেই যদি ইউরিন টেস্ট করা হয় বা ফিকাল ম্যাটার নিয়ে টেস্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু কাজ হয় না। সেই একমাত্র তোমার ন্যাসোফ্যারেঞ্জিয়াল যে সোয়াব সেইটাই বেস্ট ফর ডিটেকশন অফ কোভিড-19 ভাইরাস। আর ফলস পজিটিভ রেজাল্টস কখন আসতে পারে? এররস ইন স্যাম্পল হ্যান্ডলিং। স্যাম্পল হ্যান্ডলিং করতে গিয়ে যদি একটা নেগেটিভ পেশেন্টের সঙ্গে একটা পজিটিভ পেশেন্টের স্যাম্পল কোনো রকম ভাবে কন্টামিনেটেড হয়ে যায় তাহলে ফলস পজিটিভ রেজাল্টটা আসতে পারে। কেমন? তাহলে এই ফলস নেগেটিভ রেজাল্ট এবং ফলস পজিটিভ রেজাল্ট এটা কখন আসতে পারে, এটা কিন্তু কোশ্চেন আসবে। এটা তোমরা একটু ভালো করে পড়বে বা নিজেদের মতন করে লিখে রেডি করে রাখবে। আচ্ছা, আর আর মোটামুটি ভাবে এটাই ধরো হলো। আর সেরোলজিক্যাল টেস্ট, এটার কথা আমি জাস্ট একটু বলে রেখেছি, মানে SARS-CoV-2 এর সেরোলজিক্যাল টেস্ট। এটা এখানে কি হয় না, অ্যান্টিবডিজ অফ IgA, IgM and IgG isotypes specific to different virus proteins are detected by ELISA। ঠিক আছে, তাহলে পেশেন্টের স্যাম্পলের মধ্যে IgA, IgM and IgG isotypes for different virus proteins এগুলো আছে কি নেই সেইটা মাপা হয় সেরোলজিক্যাল টেস্ট করার জন্য। যদি কোভিড মানে RT-PCR করা সম্ভব হচ্ছে না, সেরোলজিক্যাল টেস্ট করে তাকে ডিটেক্ট করতে হবে, সেক্ষেত্রে এই 3টে অ্যান্টিবডি আইসোটাইপস এগুলো আছে কিনা এটা মাপা হয়। কেমন? এবং এদের মধ্যে যেটা সেন্সিটিভ মেথড কেমিলুমিনেসেন্স ইমিউনোঅ্যাসে। ঠিক আছে, এখানে আমাদের হর্স র্যাডিশ পারক্সিডেসের বদলে কেমিলুমিনেসেন্ট এনজাইম ব্যবহার করা হয় এবং সেটা আরো মোর সেন্সিটিভ আর কি। ঠিক আছে, তো মেনলি কি হয় না, সাইটোটক্সিক অ্যাক্টিভিটি অফ ন্যাচারাল কিলার সেলস অ্যান্ড CD8 T লিম্ফোসাইটস এরাই তো প্রাইমারিলি রেসপন্স করে। তো এই রেসপন্সটা যদি কম হয় তখন কিন্তু আমরা এই অ্যান্টিবডিগুলো পাবো না। ঠিক আছে, মানে এই যে সেরোলজিক্যাল টেস্টের অনেকগুলো লিমিটেশনস আছে, সেই জন্য এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সেভাবে অ্যাকসেপ্টেড নয়। হোয়ারাজ তোমার RT-PCR টেস্টটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড এবং ওটাই গোল্ড স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড বলতে গেলে কিন্তু তোমাকে RT-PCR এর কথাই বলতে হবে। সেরোলজিক্যাল টেস্টগুলো কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড নয়, তার একটাই কারণ ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল অ্যান্টিবডির অ্যামাউন্ট বা টাইটার এগুলো কিন্তু তোমার ভ্যারি করবে। নট ডিটেক্টেবল অ্যামাউন্টেও টাইটার থাকতে পারে অথচ সে ভাইরাস পজিটিভ। কেমন? এটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। ঠিক আছে, এইটাই মোটামুটি ভাবে আমাদের পড়া প্রোব টেকনোলজি।
এই প্রোব টেকনোলজির স্টাডি মেটেরিয়ালটা আজকে নতুন করে একটু বানিয়ে ফেললাম, তার কারণ একটাই, তোরা যেহেতু প্যারাসাইটোলজি স্টুডেন্ট, তোদের কিন্তু এই কোশ্চেন গুলো ফেস করতে হবে যে হাউ COVID-19 ইনফেকশন ইজ ডায়াগনোসড, কেমন? তো এটা ভালো করে পড়ে রাখবে পরীক্ষার জন্য, এমনি জেনারেল নলেজের জন্য, ঠিক আছে? হ্যালো অঙ্কিতা, কি আছিস? কোনো রেসপন্স পাচ্ছি না কেন? অঙ্কিতা নেই বোধহয়, না জয়েন করে ঘুমিয়ে পড়েছে। স্যার আজকে আমার নেটওয়ার্ক হ্যাঁ, খুব খারাপ আজকে, আপনার কথা কেটে যাচ্ছিল ও মাঝে মাঝে। ও বাবা, তা দেখ, তুই তো একটু পড়ে দেখিস, তাহলে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, পড়ে দেখিস, যদি কোথাও প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করবি, কেমন? ঠিক আছে স্যার। কোশ্চেন কোথায় কোথায় আসবে বুঝতে পেরেছিস তো? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো আসবে, ফলস পজিটিভ নেগেটিভ রেজাল্ট আসবে, স্যার ঠিক আছে? লাস্টের দিকেরটা শুনতে পেয়েছি, প্রথম দিকের গুলো অনেক কেটে গেছে। হ্যাঁ, ওই প্রথম দিকে তো তোর ওই প্রোব টেকনোলজিটা কিভাবে কি হয় তার বেসিকটা বলেছি, ওই কথাগুলো ওখানে লেখা রয়েছে, সব ওখানে লেখা রয়েছে, ওগুলো পড়ে দেখবি। হ্যাঁ, তো ঠিক আছে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই জায়গাটা কিন্তু কোশ্চেনে আসবে, প্রোব টেকনোলজি প্র্যাকটিক্যাল ইউজটাও আসতে পারে। হ্যাঁ, এবং এই প্রোব টেকনোলজির একটা ভালো এক্সাম্পল আমি বললাম যে এই COVID-19 এর টেস্টটা যেটা আরটিপিসিআর করে করা হচ্ছে, সেটা প্রোব টেকনোলজির একটা ভালো এক্সাম্পল। এরকম আর কি। তো পুরো পড়াটা লেখাটা পড়ে নিবি, এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেনও আসবে, আবার এইগুলো আসবে। আর আর আহ, এই এই কি বলে COVID-19 টেস্টের জন্য কি কি প্রোব ইউজ করা হচ্ছে, এটাও কিন্তু একটু মনে রাখতে হবে যে কোন কোন প্রোটিন। হ্যাঁ, নিউক্লিও ক্যাপসিড প্রোটিন, হ্যাঁ, আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, এই প্রোটিনটা, এগুলো সব কিন্তু খেয়াল রাখতে হবে, একটু মনে রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে ফাউজিয়া, স্যার। শুনলি তো? ইয়েস। বুঝেছিস কিছু? हाँ सर समझ आया। আচ্ছা, বেশ। আরে দেবপ্রতিম, হ্যাঁ স্যার। ঠিক, আমি পাঠিয়ে দিচ্ছি এটা। আর ওখানে কাজ কেমন চলছে? হ্যাঁ স্যার, করছি তো।